দেখছেন প্রতি মুহূর্তের বাংলা। এখন জানবো মাস ধরে প্রায় অ্যাক্টিভিটিস কিছু নেই, ইকোনমিক অ্যাক্টিভিটিস টোটালটাই জিরো প্রায়। এবং পিএমের সাথে যখনই মিটিং হই আমি দোষ দিচ্ছি না, বাট আমাদের ফিলিংস এটা আমরা ভাবে কিছু পাবো কিন্তু কিছুই পাই, খালি থানায় ফিরে আসতে হয়। কারণ এই দু মাস ধরে আমরা প্রায় 52,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাবো। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি 52,000 কোটি টাকার উপর আমরা পাবো। এখন আপনারা আমাদের বলুন, 2 মাস আমাদের কোনো ইনকাম নেই, ইনকাম যে নেই এর অল্টারনেটিভ টাকা তো পাচ্ছি না, অপশনটা কি? আমার যে টাকা স্কিমের জন্য পড়ে আছে সেই টাকাই পাই, প্লাস আমাকে 55,000 কোটি টাকা দেনা শোধ করতে হচ্ছে। তাহলে আমরা তারপরে লকডাউনের বাজারে গঙ্গা বাজার রেশনে আমাকে অতিরিক্ত রেশন দিতে হচ্ছে, কয়েক হাজার কোটি টাকা এর জন্য আমার যাচ্ছে, আরো অন্যান্য কাজও আছে, কিন্তু টাকা আমরা প্রাপ্তির সংখ্যা শূন্য। সুতরাং প্রাপ্তি যখন শূন্য হয়ে গেছে তখন মানুষ আগামী দিন যারা বিশেষ করে আনঅর্গানাইজড ওয়ার্কার কি করে বাঁচবে? সরকারি কর্মচারীদের না হয় যতক্ষণ পারবো আমরা সামনে যাব, টিচারদের যতক্ষণ পারবো সামনে যাব, কিন্তু যারা প্রাইভেট সেক্টরে এবং আনঅর্গানাইজড সেক্টরে আছে তারা কি করবে? আর প্রত্যেকটা মানুষের কিন্তু রুজি রোজগার আজকে প্রায় শেষ হতে চলেছে, কতদিন আর ক্যাশ ভেঙে ভেঙে খাবে? সুতরাং করোনা ছিল, আছে, থাকবে। এবং যা শুনছি সবার কাছে বা প্রধানমন্ত্রীও কালকে তিনি যেটা বলেছেন যে এত তাড়াতাড়ি রেহাই পাওয়ার ব্যাপার নেই, হয়তো এটা চলবে বেশ অনেকদিনই, আমাদের এর জন্য করোনাকে সাথী করে নিয়েই কাজ করতে হবে। ন্যাচারালি আমাদের কাছে ইনফরমেশন নিশ্চয়ই থাকে, আর ইনফরমেশন আমরাও যতদূর পাই তাতে আমরাও ঠিক এইরকমই পাই। কিন্তু কথা হচ্ছে যে করোনা এক্ষুনি যাবে বলে মনে হয় না। অন্তত এখন 3 মাসের জন্য আমাদের একটা শর্ট টার্ম প্ল্যান নেওয়া উচিত, তারপরে মিড টার্ম প্ল্যান করবো, তারপরে লং টার্ম প্ল্যান করবো। যেটা আমি কাজকে প্রধানমন্ত্রীকে বলেছি যে হঠাৎ করে প্ল্যান না করে চলে গেলাম লকডাউনে, এটা প্রবলেম হয়েছে। আর এই 3 সপ্তাহ অলরেডি 1 দিন চলে গেছে। তো এখন যেটা করা উচিত ইমিডিয়েট একটা শর্ট টার্ম প্ল্যানিং করা, একটা মিড টার্ম আর একটা লং টার্ম। আমরা 3 মাসের জন্য একটা শর্ট টার্ম প্ল্যানিং করি, যাতে অন্তত কিছু কিছু করে আমরা করতে পারি। একেবারে দম বন্ধ করে দিয়ে নয়, একেবারে অর্থনৈতিক যুদ্ধ করে দিয়ে নয়, আর করোনাকে এগিয়ে দিয়েও নয়। দুটোর দিকে আমরা ব্যালেন্স করতে হবে, করোনাকে রুখতে হবে এবং লকডাউন নর্মাল জীবনযাত্রাকে পুরো নর্মাল না করেও এসেন্সিয়াল এবং মানুষের যাতে জীবনযাত্রা বাঁচে, লাইফ এবং লাইভলিহুড, জীবন এবং জীবিকা, দুটোর দিকেই আপনাদের লক্ষ্য রাখতে হবে। তাই আমরা তো অলরেডি আপনারা জানেন যে স্ট্যান্ড অ্যালোন যে দোকানগুলো, লিভারেজ শপস, এগুলো আমরা খুলে দেওয়ার কথা বলেছি। শুধু কন্টেনমেন্ট জোনে এটা রেড যেটা কন্টেনমেন্ট জোন বলছি, আমরা ওই রেড ভাবে ওইভাবে না করে কন্টেনমেন্ট জোন যেটা পুলিশ করেছিল সেখানে বন্ধ আছে। কিন্তু সেটাও আমরা ভেবেছি পুলিশ ডিসাইড করবে, যেটা হচ্ছে রেড জোনের মধ্যে ওদের আমি 3 দিন টাইম দিচ্ছি। রেড জোনের মধ্যেও ওরা 3টে ভাগ করবে, এ বি সি। রেড জোন এ নাথিং ইজ অ্যালাউড, ওটাকে আমায় ডিল করতে হবে। রেড জোন বি যেগুলো অ্যালাউ করলে প্রবলেম নেই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এবং স্ট্রিক্টলি রুল ফলো করে করবে, সেক্ষেত্রে আমরা কনসিডার করবো। বা রুল ফলো না করলে আমরা সেখানে পুলিশের মতো আইনত ব্যবস্থা নেব। 3 হচ্ছে রেড সি, যেটা ব্যারিকেডের বাইরে থাকবে, কন্টেইনমেন্ট জোনের বাইরে, সেখানে কিছু কিছু খোলা থাকবে। আমি ওদের 3 দিন টাইম দিচ্ছি। আজকে হচ্ছে 12 তারিখ, 13, 14, 15 তারিখে ওরা রিপোর্ট ব্যাক করবে, তারপরে আমরা ডিসিশনটা নেব। ইন দ্য মিন টাইম আমরা মনে করি আমরা জেলাগুলোতে গ্রিন জোনে বাস অ্যালাউ করেছি এবং কলকাতারও বিভিন্ন জায়গায় 13টা ইম্পর্টেন্ট বাস অ্যালাউ করা হয়েছে। তার কারণ অনেক পাবলিক আছে এখানে কাজ করতে যাচ্ছে, বাট তাদের কোনো বাস নেই, ফলে যাতায়াত করতে পারছে না।
তাই মাত্র 20 জন করে নিয়ে যে বাস চলছে গভর্নমেন্টে, সেখানে আমরা দাম বাড়ানো, আমরা গভর্নমেন্ট ফেয়ারই থাকলো। প্রাইভেট যারা 20 টাকা করে চালাবে, তারা তাদের মতো তারা স্ট্রাকচার ঠিক করে মতো গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না। সেক্ষেত্রে লোক যদি পারে ট্যাকেল করতে করবেন, নাহলে করবেন। এটা একটা লাভ করা হয়েছে। দুই হচ্ছে, সেটা শুভেন্দু অধিকারী কালকে মিটিং করে বাদ বাকিটা আপনাদের ডিটেলস বলবে। আমরা মনে করি জুয়েলারির দোকান, ইলেকট্রিক গুডসের দোকান, পেন্টের দোকান, ইলেকট্রনিক্স গুডসের দোকান, মোবাইল চার্জিং এটসেট্রা, এরকম আনুষঙ্গিক অনেক আছে। এমনকি আমি মনে করি খাবারের দোকান ও রেস্টুরেন্ট ছাড়া খুলুক, যেটা হচ্ছে সকাল 12টা থেকে 6টা পর্যন্ত বিক্রি করুক। লোকে নিয়ে যাবে দোকানে, বাট দাঁড়িয়ে বা বসে খাবে না। যেটা চা দোকান, চায়ের ক্ষেত্রে, চা পানের দোকানের ক্ষেত্রে আমরা অ্যালাউ করছি। কেউ আলুর চপ বিক্রি করে, করুক না, অন্তত কিছু তো ইনকাম হবে। 12টা পর্যন্ত আমরা খালি রাখছি এই কারণে, একসাথে সব ভেটটা করবো। সকালের দিকটা অফিস যাত্রীরা, অন্যান্যরা বেরিয়ে যাবে। তারপরের দিকটা 12টা থেকে 6টা পর্যন্ত এই দোকানগুলো তারা খুলে রাখতে পারবে, কিন্তু বসে খাওয়া যাবে না, নিয়ে যেতে হবে বাড়ি। হোম ডেলিভারি আগেই অ্যালাউ করা হয়েছে। বিড়ি ইন্ডাস্ট্রি আগে 25% অ্যালাউ করা হয়েছিল, এখন 50% অ্যালাউ করা হবে। টি গার্ডেন 50% অলরেডি অ্যালাউ করা হয়েছে। বন্দর রিলেটেড কাজকর্ম, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে চালু করা হচ্ছে, কারণ তারা আমাদের জিনিসগুলো যারা এক্সপোর্ট হয় বা যা ইম্পোর্ট হয় সেগুলো আসতে যেতে পারছে না। ফিল্ম এবং টেলিভিশন ইউনিট সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এডিটিং, ডাবিং, মিক্সিং এটসেট্রা অ্যালাউ করা হচ্ছে। কারণ সব ইউনিয়নগুলো মিলে এই প্রস্তাব দিয়েছে, শুটিংয়ের জন্য তারা কিছুদিন আরো ওয়েট করবে। বাস এবং ট্যাক্সি উইদিন দ্য ডিস্ট্রিক্ট আমরা অ্যালাউ করব। আর ইন্টার ডিস্ট্রিক্ট যেটা, সেটা কালকে শুভেন্দু মিটিং করে তারা ডিসিশন নেবে। এটা গ্রিন জোনে অ্যালাউ করা যেতেই পারে, এটা আমরা দেখে নিচ্ছি। কারণ এখন তো বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এসে গেছে অলরেডি। আমি একটা আপনাদের বলি, 17ই মার্চ প্রথম কিন্তু বাইরের থেকে কেস ঢুকে করোনার বের হয়। 17ই মার্চ, সেটাও বাইরের কানেকশন। আলাপন বলবে আমার পরে করোনার ব্যাপারটা, যেহেতু রোজ বলে। আজকেও 131 জন মনে হয় ছাড়া পাচ্ছে, খুব ভালো খবর। ট্রিটমেন্ট করে অনেকে ভালো হয়ে যাচ্ছে, সুতরাং করোনাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আজকে প্রায় 1 লক্ষাধিক লোক আমাদের বাংলায় ঢুকে গেছে। ট্রেনে শুধু আসছে না, ট্রেন হয়তো কম এসেছে, কিন্তু ট্রেন আরো 9টা ট্রেনের অর্ডার দেওয়া আছে। সকালেও বাঁকুড়া ট্রেন এসছে, আগেও ব্যাঙ্গালোর থেকে এসছে, তামিলনাড়ু, কেরালা থেকে এসছে, আপনারা জানেন। 9টা ট্রেন যেটা বলা হয়েছে তার থেকে একটা এসছে, আজকে আরো একটা আসবে। প্লাস আরো 100 ট্রেন আমরা করবো প্ল্যানিং ফেজ বাই ফেজ। কারণ একসাথে আমি এত ঢোকাতে পারবো না, তার কারণ স্ক্রিনিং করতে হবে, তাদের সেফটিটা দেখতে হবে, তারা যদি আলাদা কোনো প্রবলেমে না পড়ে। সেই জন্যই আমরা এক্সট্রা ট্রেনের প্ল্যানিং করছি। আমরা আপনাদের বলে দেবো কবে 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 কবে, সেটা আমরা একটা প্ল্যানিং করে বলে দেবো। সেটা আমরা একটা প্ল্যানিং করছি। আরো 100টা ট্রেনে যারা বাইরে গেছেন তারা আছে। এছাড়াও ধরুন প্রচুর বাস এসছে, বাসে প্রায় 90,000-এর মতো লোক, এটা আমাদের কাছে রেকর্ড আছে। 90,000-এর মতো মানুষ বাইরে থেকে তারা কিন্তু বাসে ঢুকেছে বিভিন্ন বর্ডার। এছাড়াও প্রাইভেট কার, স্করপিও থেকে শুরু করে পায়ে হেঁটে এগুলো আছে। প্লাস যখন ইন্টারস্টেট ট্রাভেল যারা গাড়িতে গাড়িতে যায়, পায়ে যায়, এরকম প্রচুর সংখ্যা আছে। অর্থাৎ লক্ষাধিকের ওপর লোক বাংলায় বাইরে থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার, টুরিস্ট, স্টুডেন্ট এবং চিকিৎসার জন্য যারা গেছিলেন তারা কিন্তু অলরেডি ফেরত এসেছেন, আমরা খুশি। বাদ বাকি আমি আপনাদের বলবো, যারা আসতে চাই দয়া করে আমাদের একটু আগে জানাবেন। মানে বাসে টাসে যারা আসছে না, ট্রেনেরটা তো আমরা জানতে পারবো, কারণ আমরা প্ল্যানিং করে নিচ্ছি। কিন্তু বাসে বা গাড়িতে যারা আসছে একটা প্রবলেম হচ্ছে আমাদের। ধরুন রাত্রি 12টায় মেদিনীপুর বর্ডারে এসে কেউ দাঁড়িয়ে পড়বে, বা আসানসোল বর্ডারে এসে দাঁড়িয়ে গেল, সেখানে আমাদের তো একটা হেলথ স্ক্রিনিং করতে হবে, ইনফরমেশনটা রাখতে হবে যাতে সে বিপদে না পড়ে। রাতের বেলায় যখন সবাই ঘুমে অচেতন, তখন যদি কেউ আসে, তখন হোল নাইট তো আর কিছু করার থাকে না, ওয়েট করতে হয়। ফলে যারা দূর থেকে আসছে সে বাড়িও ফিরতে চায়, কিন্তু
কিন্তু আমাদের হাত পা বাঁধা, আমাদের একটা স্ক্রিনিং করতে হবে গভর্নমেন্টের প্রোটোকল অনুযায়ী। সেই জন্য প্রবলেম হচ্ছে। ফলে আমরা সবাইকে অনুরোধ করে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা তো আমাদেরই রাজ্যের অধিবাসী। আপনারা যদি বাসে করে কেউ আসে বা গাড়িতে করে কেউ আসে, লোকাল ডিএমটি বা এসপি কে ইনফরমেশনটা চান, তাই তোমাদের সিস্টেমটা কি রেডি? আমাদেরকে নিয়ম হচ্ছে যে জেলা থেকে আসছেন সেই জেলার ডিএম অথবা এসপি আমাদের এখানকার ডিএম অথবা এসপি কে জানান। এটা অনেক সময় জানানো না হওয়াতে হঠাৎ করে এসে পৌঁছে যাচ্ছেন। কিন্তু আপনি যেটা বললেন আমাদের নীতি এটাই রয়েছে যে ওদের স্ক্রিনিং করে নিয়ে নেওয়া, যেহেতু আমাদেরই লোক। এটাতে একটু ইনফরমেশন গ্যাপ হচ্ছে, কমিউনিকেশন গ্যাপ হওয়াতে ডিলে হচ্ছে, মানুষ ওখানে একটু মানে অসুবিধায় পড়ছে। এটা আমি সেটা অসুবিধায় পড়ছে আমাদের জন্য না, প্রবলেমটা হচ্ছে না জানিয়ে আসার জন্য। জানালে কি হয়, তাহলে আমরা বলে দিতে পারি আপনি এই টাইমটা এসে ঢুকুন, এই সময় থেকে এই সময়। তাহলে সেখানে কর্মীরাও থাকে, পুলিশও থাকে, কোনো অসুবিধা হয় না, তারা ঢুকে যেতে পারে। এখন হচ্ছে কি অন্য জায়গা থেকে ধরুন অন্যান্য অনেক রাজ্য এটাকে দেখছেই না, তারা জাস্ট ওভারলুক করে ছেড়ে দিয়েছে। ফলে এন্ট্রি পয়েন্টে আমাদের প্রবলেম হচ্ছে। এটা আমরা অন্য রাজ্যগুলো বলবো যে তোমাদের রাজ্য থেকে যখন কোনো বাস পাস করছে মানে অন্য রাজ্যে যাওয়ার জন্য, সেই ইনফরমেশনটা আমাদের দয়া করে শেয়ার করো, তাতে আমাদের সুবিধা হয়, লোকগুলো কোনো অসুবিধে হয়। এই একটা ব্যাপার আছে। দুই হচ্ছে, আমি আপনাদের আবার বলি, আমরা আজকে যে মিটিংটা করেছি ডিএমদের সাথে এসপিদের সাথে, একটা বলছে লকডাউন যে চলছে, লকডাউন স্ট্রিক্টলি চলবে, বাট লকডাউনের মধ্যেও যে কাজগুলো অ্যালাউ করেছে সেই কাজগুলোকে অ্যালাউ করতে হবে। আমরা বিশেষ করে 100 দিনের কাজের উপর গুরুত্ব দিয়েছি। 100 দিনের কাজে বরাবর বাংলা 1 নম্বরে। প্রায় 2 মাস ধরে কোনো কাজকর্ম না হওয়াতে গ্রামীণ অর্থনীতিও প্রায় ভেঙে পড়েছে। যখন শহরের অর্থনীতি চাঙ্গা হতে সময় লাগে, তখন আমি মনে করি গ্রামীণ অর্থনীতির মানবিক মুখ দেখে অর্থনৈতিক সংস্কারকে অনেকটা এগিয়ে দেয় এবং তাদের নিজেদের রুজি রোজগারও করতে পারে। সেই জন্য আমরা অলরেডি 2,500 টাকা করে, যেটা আমরা কৃষক বন্ধু স্কিমে খরিফ মরশুমে 20 তারিখের মধ্যে ব্যাংক থেকে ঢুকে যাবে যার কৃষকদের অ্যাকাউন্টে। আমাদের যেমন জয় বাংলা প্রজেক্ট, জহর থেকে শুরু করে জয় বাংলা থেকে শুরু করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং অন্যান্যরা সমস্ত যে পেনশন পায় মানে সোশ্যাল স্কিমে, আমরা আগে 2 মাস দিয়ে দিয়েছিলাম একসাথে, এপ্রিল এবং মে। আগামীতেও মানুষের যাতে অসুবিধে না হয় সেটা চিন্তা করে আমরা আবার জুন আর জুলাই 2 মাস একসাথে আমরা আগামী কিছু দিনের মধ্যে দিয়ে দেবো, যাতে তারা অন্তত হাতে তাদের পেনশনের টাকাটা পান। এখানে কয়েক লক্ষ লোক উপকৃত হবে, অনেক লক্ষ লোক উপকৃত হবে। 100 দিনের কাজ ইসিডিপিতে বলা হয়েছে ডিএমদের খুব সিরিয়াসলি, দরকার 100 দিনের কাজের ম্যান পাওয়ার বাড়াতে বলা হয়েছে। এমনকি যারা বাইরে থেকে আসছে তারাও যদি কাজ করতে চায় 100 দিনের কাজে, তাদেরও ইনভলভ করার কথা বলা হয়েছে। আমাদের বাংলার লোকেরা খুব স্কিল, অন্য রাজ্যে গেলে তার লাভ হয়। আমরা বারবার বলি তোমরা এখানে ফিরে আসো, তোমরা কেন বাইরে যাও? এখানে তো অনেক স্কোপ হতে পারে, একটু টাইম লাগবে, হয়তো 20 লক্ষ লোকের এক্ষুনিতে একসাথে সাথে হবে না, আর কিছুদিন থাকলে নিশ্চয়ই আস্তে আস্তে হতে পারে, ছোট কাজ থেকে বড় কাজ হতে পারে। আমরা 100 দিনের কাজে তাদের ইনভলভ করবো যেখানে সুযোগ আছে। সব জায়গায় তো হবে না, বা যেখানে সুযোগ আছে আমরা চেষ্টা করবো, কারণ লোকাল লোকেদের প্রায়োরিটিও তো দিতে হবে, যারা এখানে আসছে, যারা কাজটা করতো তাদের আগে ফার্স্ট প্রায়োরিটি। 2 হচ্ছে এমএসএমই সেক্টরে ধরুন অনেক সোনার স্বর্ণ শিল্পী আছে, অনেক জরি শিল্পী আছে, অন্যান্য স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে বাঙালিরা খুব ভালো কাজ করে, বাংলার শিল্পীরা বিভিন্ন জায়গায়। তাদের জন্য দরকার হলে একটা তথ্য তৈরি করে, সেদিন একটা তথ্য তৈরি করে দেবে যারা আসবে তার মধ্যে কোন কারিগর কারা থাকতে চায়। আমরা চাই তারা যেন বারবার না যায় বাইরে, এখানেই থাকুক, বাংলাটাকে ভালোবেসে। কারণ দূর দিনে যারা তাড়িয়ে দেয় তাদের সাথে সম্পর্ক রাখা ঠিক নয়। নিজের দেশের মাটিটাই, বাংলার মাটিটাই তাদের জন্য উপযুক্ত। তাদের আমরা ওয়েলকাম যেমন করছি, সাথে সাথে এটাও বলবো যে 100 দিনের কাজ থেকে শুরু করে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বিভিন্ন ভাবে তাদের যদি আমরা নতুন করে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে দরকার হলে কাজে লাগবে। এর জন্য কিছুদিন ওয়েট করতে হতে পারে, তাহলে কি যায় আসে, এটা আমরা দেখে নেব। আমাদের কিষাণ ক্রেডিট কার্ড 11 লক্ষ কিষাণের কিন্তু কভার ছিল না। আমরা আজকে একটা সিদ্ধান্ত নিলাম
যে ওটা লোকালকে দিলে লোকাল টাইম নেয় করতে, সেজন্য সেন্ট্রালি এখান থেকে রাজ্য থেকে আমরা 11 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ডকে আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি, যাতে তারা কম ইন্স্যুরেন্সের মাধ্যমে ঢুকতে পারে। কারণ মনে রাখবেন, ঝড় জল বন্যা বা যে কোনো রকম ফসলের ক্ষতি হলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার 100% আমরা শস্য বিমায় আমরা চাষিদের টাকাটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা দিই। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1 পয়সা নিই না, রাজ্য সরকার টোটাল টাকাটা বহন করে। কাজে আমরা চাই আমাদের 100% কৃষককে সেই টাকাটা বহন করতে, যাতে 100% লোক কৃষক এই বিমার মধ্যে ঢুকতে পারে। যার জন্য 11 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড এই দুঃসময় আমরা কৃষকদের দিয়ে দেবো, যাদের কৃষক কিষাণ ক্রেডিট নেয় এটা আমরা দেখে নেব। রেশন দোকানের ব্যাপার নিয়ে বলা হয়েছে, যাদের রেশন কার্ড নেই, হয়তো ডিজিটাল কার্ড নেই, বা তারা পড়েনি, হয়তো কোনো ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ হয়েছে, সেক্ষেত্রে সাদা রেশন কার্ড পুরনো যাদের আছে তাদের যদি ডিজিটাল রেশন কার্ড না হয়, আর সাদা রাডের রেশন কার্ডে যদি প্রমাণপত্র ঠিকমতো থাকে, তাহলে তারা ভিডিওকে বলতে পারে, ভিডিও তাদের রেশন নিতে খাদ্য দপ্তরকে বলতে পারে তাদের একটা স্লিপ দিয়ে, যে তারা যাতে ফুড স্লিপটা কুপন দিয়ে দেবে, সেই রেশনটা পাবে। আর যদি দেখেন যে রেশন কার্ডও নেই সাদা, কিন্তু সেটা মাত্র 3 মাসের জন্য, 3 মাসের মধ্যে ডিজিটাল করতে হবে। ডিজিটাল করলে ওই সাদা রেশন কার্ডটা কোনো ভ্যালু থাকবে না, কারণ ওটা চেঞ্জ করে দিয়েছে। আর 2 হচ্ছে সেটা খাদ্য দপ্তরকে ক্যাম্প অর্গানাইজ করতে হবে, আর একটু স্থিতিশীল হয়ে যায় তখন করে দেবে। আর একান্ত যদি তাও না হয়, তাহলে ডিএমদের অর্ডার দেওয়া হয়েছে যে জিআর থেকে দরকার হলে খাদ্য দপ্তরকে সাহায্য করে দেবে, যাতে না খেয়ে মানুষ মারা না যায়। যতটা পারবো চেষ্টা করবো মানবিক ভূমি। এছাড়া হচ্ছে তাঁত শাড়ি আমরা খুলে দিলাম, তাঁতের হাট খুলে দিলাম। আমরা খাদি বাজার থেকে শুরু করে আমাদের যেগুলো আছে, বিশ্ব বাংলা হাট থেকে শুরু করে, যদি আমরা খুলে না দিই, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রচুর কাপড় জামা তৈরি করে তাঁতিরা, এবং তাঁত শিল্প কিন্তু হাজার হাজার লোক এর মধ্যে যুক্ত আছে। এবং আমরাই একমাত্র সরকার আগামী 3 বছরের অর্ডার ওদের দিয়েছি ডিজাস্টার ম্যানেজমেন্টে, যে সমস্ত কাপড় জামাগুলো তাদের তৈরি করতে হয়। সেলফ হেল্প গ্রুপেও কাজে লাগাতে বলা হয়েছে, এই মাস্ক তৈরি করা থেকে শুরু করে এখন যেটা প্রয়োজন, এবং বিশেষ করে গ্লাভস তৈরি করা থেকে শুরু করে আরো যা যা প্রয়োজন আছে সেগুলো ইমিডিয়েট নজর দেবে এবং সেগুলো দেখবে ঠিক মতো, সেটাও বলা হয়েছে। এছাড়াও আমরা মনে করি গ্রামে গঞ্জে যে কাজগুলো 2 মাস হয়নি পেন্ডিং পড়ে আছে, কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে, বাংলার আবাস যোজনা থেকে শুরু করে, বাংলার গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে, আগামীকালও সুব্রত মুখার্জি একটা মিটিং রেখেছেন জেলা পরিষদের সভাধিপতিদের নিয়ে, এবং আমরা প্ল্যানিং করে বলে দিয়েছি ডিএমতে কোন কোন জায়গায় কোন কাজটা করলে 100 দিনের কাজটা ভালোভাবে বাড়বে। আমরা জায়গাগুলো মাইক্রো ম্যানেজমেন্ট যেটা বলেন, কোন জেলায় কোনটা চলতে পারে, কোন জেলায় কোন কাজটা বাকি আছে, সেই ইনস্ট্রাকশনটাও আজকে আমরা দিয়ে দিয়েছি। এর ফলে আমার একদিকে কনস্ট্রাকশনের কাজ, একদিকে পিএইচির কাজ, একদিকে ইরিগেশনের কাজ, একদিকে পিডব্লিউডির কাজ, একদিকে ফিশারিজ ডিপার্টমেন্টের কাজ, একদিকে এনিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের কাজ, একদিকে হর্টিকালচারের কাজ, ফুড ডিপার্টমেন্টের কাজ, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ, এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাজ, অর্গানিক ফার্মিং কাজ, ফিশারিজ থেকে শুরু করে সব ব্যাপারে, হর্টিকালচার থেকে শুরু করে আমরা কাজটা ইমিডিয়েট শুরু করতে পেরেছি। কনভার্জেন্স অনেক এলাকায় ইনোভেটিভ আইডিয়ার মধ্যে দিয়ে টিমটা করেন, সুতরাং তারা এই কাজগুলো ইমিডিয়েট যাতে ফুল স্পিডে চালু করে সেটা আমরা করেছি। আর কাজ করতে যারা আসবেন তাদের পুলিশ অ্যালাউ করবে, এখানে চিন্তা করার কোনো কারণ নেই। আর এইসব কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে যাতে কোনো কিছু, এই কাজগুলো করতে গিয়ে যারা মেটেরিয়ালস লাগে সেই মেটেরিয়ালসের যাতে কোনো অসুবিধে না হয়, ট্রান্সপোর্টেশনেরও যাতে অসুবিধে না হয়, সেটাও ডিএম এবং এসপিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা দেখে কোন কোন এলাকায় কোন কোন জোনে দোকানপাট খোলা যায়, এটা লোকাল পুলিশ ডিএম এসপিরা মিলে
তারা ঠিক করবেন এবং ঠিক করে আমাদের জানাবেন। বাস সার্ভিস এবং ট্যাক্সি সার্ভিস ইন্টারস্টেট উইদিন স্টেট, এগুলো আমরা আউটসাইড কন্টেনমেন্ট জোন এবং কিছু কন্টেনমেন্ট জোনের মধ্যেও যেখানে করা যায় সেসবগুলো আমরা সাজেশন দিতে বলছি পুলিশকে এবং আদার্স ডিপার্টমেন্টকে। তারা আমাদের সাজেশনটা দিতে গেলে আমরা এগুলো আবার 21শে মে থেকে শুরু করবো। এটা আমার সেকেন্ড প্ল্যান। এর মধ্যেও আমরা একটা ছোট্ট প্ল্যানিং করে দিচ্ছি গ্রুপ এ কাল থেকে কি হবে, গ্রুপ বি 21শে মে থেকে কি হবে, আর গ্রুপ সি একদম লাস্ট, যেটা হয়তো খুব সাংঘাতিক, সেখানে হয়তো কিছু জায়গা বাদ থাকবে। সেই জন্য সবাইকে বলবো যেখানে রেড জোন আছে প্লিজ দয়া করে আপনারাই হেল্প করুন সাধারণ মানুষ রিনিউ করার। আর আমি আবেদন করবো আমার স্থানীয় ক্লাবগুলোকে, এনজিওসে এবং অনেক জনপ্রতিনিধি আছে তাদের, যে আপনারা একটু লক্ষ্য রাখুন যদি কেউ মাস্ক না পরে বেরোয়, যদি কেউ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করে, যদি কেউ বেশি মাখামাখি করে গ্যাদারিং করে, যে যার মতো পারবেন মানুষকে সচেতন করুন। হাতে আইন তুলে নেবেন না কেউ। এটা হচ্ছে নিজেদের বন্ধু বান্ধবের মতো করুন, একটা সচেতনতা বাড়ানো। একদিকে কোভিড লড়বো, না আরেকদিকে বিজেপি দাঙ্গার নামে নানা রকম দেখছি, আমি টুইটারেও ছেড়ে দিচ্ছি। কি করে করেন এরা আমি জানি না। আমি কালকেও মিটিংয়ে বলেছি দিস ইজ নট দ্য টাইম অফ পলিটিক্স, এটা রাজনীতি করার টাইম নয়। একজন হিন্দুর গায়ে ধাক্কা লাগলেও আমার লাগবে, একজন মুসলিমের গায়ে লাগলেও লাগবে, একটা শিখের গায়ে লাগলেও লাগবে, একটা খ্রিস্টানের গায়ে লাগলেও লাগবে। আমরা কিন্তু সবাই একসাথে বাস করি, রাজ্যটা আমাদের সবার। কেউ কেউ রাজনৈতিক কারণে যদি মনে করে একদিকে কোভিড দেবো আর একদিকে দাঙ্গা দেবো, একদিকে করোনা বাইরে থেকে নিয়ে আসবো আর একদিকে করোনার রস খাওয়াবো, তারাই বলবো করোনার রসটা এখন খান, শরীর ভালো থাকবে। নিম পাতার রসটা খান, শরীর ভালো থাকবে। দয়া করে করোনার আগমন ঘটাতে আপনার এগিয়ে চলার যে উন্মাদনা, সেই উন্মাদনাটা বাংলায় দেখাবেন না। বাংলার মানুষের সহ্য করার একটা সীমাবদ্ধতা আছে। আমরা এতদিন ধরে এখনো 10 নম্বর র্যাঙ্কিং এ আছি বড় রাজ্যগুলোর মধ্যে, যারা করোনা এফেক্টেড রাজ্যগুলো থেকে যারা আসবেন তাদের মধ্যে অনেকেরই করোনা হচ্ছে। আপনারা জানেন যে তবু তারা আমাদের মানুষ, আমাদের চিকিৎসা করতে ভালো করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, বরঞ্চ খুশি তারা ফিরে আসছে, কিন্তু তারা প্রপার ট্রিটমেন্ট করবে। ধরুন আমার 3টে জেলা গ্রিন জোন ছিল, আমার অরেঞ্জ জোন হয়ে গেছে। বীরভূম জেলা চিকিৎসা করে ফিরছিলেন, করোনা নিয়ে ফিরেছেন, আমার তো হাতে নেই। ট্রেনে কেউ ফিরছেন, করোনা নিয়ে ফিরছেন। আমার আমার উত্তর দিনাজপুর জেলা, আমার মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, এগুলো করোনা এফেক্টেড হয়ে গেছে। এবং আর একটা কথাই বলবো, যাদের করোনা পজিটিভের চান্স আছে তারা দয়া করে চেষ্টা করবে, সবাইকে আমি কথা বলছি, এবং সেখানে হেল্প করবে বা পুলিশ গেলে কোঅপারেট করবে। নন কোঅপারেশন করলে কিন্তু এই আইনটা আপনার উপর বর্তাবে, যাতে আপনার ক্ষতি হবে, আপনাকে শাস্তি বহন করতে হবে। কেন শাস্তির মধ্যে যাবে? করোনার মধ্যে কি খারাপ যাবে অচ্ছুত করে ছেড়ে দেবো? একসময় তো স্মল পক্স থেকে লোক ছুট, করোনা মহামারী দেখে আমরা সিনেমায় দেখেছি, কখনো কখনো 76-এর মন্ডল ধরে অনেক সিনেমার ঘটনা আমরা দেখেছি, দেখে শিক্ষা নিয়েছি। তাহলে আজকে কলেরা বলে মানুষ থেকে ছড়ে না, কারণ ওষুধ বেরিয়ে গেছে না। চিকেন পক্স করে মানুষ ছড়ে না, ডেঙ্গু হলে চিকিৎসা হয় না, ম্যালেরিয়া হলে চিকিৎসা হয় না, সোয়াইন ফ্লু হলে চিকিৎসা হয়। কোভিডের এখনো পর্যন্ত ওষুধ বেরোয়নি, ঠিক আছে, যা আছে তাই দিয়ে হচ্ছে, তাদের জন্য ভালো হচ্ছে না। তো যখন ভালো হচ্ছে এবং ভালো হবার রেট আমাদের এখানেও কিন্তু 25% শুরু হয়ে গেছে অলরেডি, এটা মাথায় রাখতে হবে। যাদের ক্রনিক কোনো সাংঘাতিক ডিজিজ আছে তারা শেষ সময় এসে পড়লে ট্রিটমেন্টের জায়গাটা পাওয়া যায় না, আমরা দুঃখিত হই। কিন্তু সেক্ষেত্রে আমাদের ডাক্তার, চিকিৎসক, নার্স যারা আছে, ডেস্কর্মীরা আছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তাদের আগে টেস্ট করার নামে না পাঠিয়ে তাদের আগে চিকিৎসাটা করবে। তার কারণ সে বেঁচে থাকলে তবে তো টেস্টটা হবে। ট্রিটমেন্টটা যেন আমরা সঙ্গে সঙ্গে দিই। আমাদের ভেন্টিলেটারও আছে, আমাদের অক্সিজেন সিলিন্ডারও আছে। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোভিড প্রথম বলে আমাদের কাছে বাংলার হেলথ ইনফ্রাস্ট্রাকচার এই 10 বছরে আমরা যা করেছি সারা ভারতবর্ষের কোথাও কিন্তু নেই, এটা মাথায় রাখবে।
আমাদের অনেক কিছুতে নন কোঅপারেশন করে সেন্ট্রাল গভর্নমেন্ট, তা সত্ত্বেও কি নেই বাংলায়, কিন্তু আজকে কোভিডের জন্য আজকে অন্যান্য চিকিৎসাগুলো মার খাচ্ছে। আজকে রোগীরা আসতে পারছে না হাসপাতালে, অনেক রোগের চিকিৎসা হচ্ছে না বিকজ তারা আসতে পারছে না। আইপিডি ওপিডি সেভাবে স্ট্রংলি কাজ করতে পারছে না বিকজ দে আর বিজি উইথ কোভিড। সুতরাং আস্তে আস্তে তাদেরও ট্রিটমেন্টটা করতে হবে এবং এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রিকশন নিতে হবে, ডাক্তার নার্স হেল্প করবে, এটা আমাদের গর্ব। প্রিকশন নিতে হবে এবং ফ্রন্টলাইনার যারা তারা আমাদের ওয়ারিয়ার, তাদেরকেও প্রিকশন নিয়ে কাজ চালাতে হবে। এটা আমি নতুন হেলথ সেক্রেটারি হয়েছে মিস্টার নিগম, তাকেও বলবো ডিএমই এবং ডিএইচএস কে সাথে নিয়ে চিফ সেক্রেটারির সাথে বৈঠক করে কিভাবে তাদের ফুল প্রোটেকশন দেওয়া যায় সেটা দেখতে হবে। আপনারা জানেন এখানে আমরা 7 দিন ছুটি দিয়েছি, ডাক্তার চিকিৎসকরা তো সারাক্ষণ কাজ করে, সেজন্য তাদের যাতে একটু রিল্যাক্স করতে পারে 7 দিন কাজ করবে 7 দিন ছুটি, এটা তো আমরা এখানেই করেছি। এবং তাদের 10 লক্ষ টাকা করে যেটা মানে ইন্স্যুরেন্স সেটাও করা হয়েছে। ইতিমধ্যে 53 জন পেয়েছিল, মানে 53 জন 1 লাখ টাকা করে পেয়েছে, যাদের অ্যাটাক করেছে মারা গেছে যারা, তাদের 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে মিডিয়াও আছে, এর মধ্যে হেলথ ওয়ার্কার আছে, মিউনিসিপ্যালিটি যারা হেলথ কাজ করে তারাও আছে, আশাও আছে, অনেকেই আছে এর মধ্যে। সুতরাং আমরা আপনাদের জন্য সাধ্যমতো চেষ্টা করছি, কারণ আপনারা সাধ্যমতো চেষ্টা করছেন, আমরা গর্ব। যদি কারো কোনো রকম কেউ উত্তেজনা সৃষ্টি করে, কেউ কেউ আমি জানি প্রভোকেশন করে, পরে মিথ্যে বলে, উৎসাহ উঠিয়ে একটা বিভেদ করে দেওয়ার চেষ্টা করে, এই সময়টা বিভেদ করার নয়, এই সময়টা ঐক্য। আসলে লড়াইকে আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়ি। ঐক্যবদ্ধ আমরা যদি না হই আমরা কোভিডকে লড়তে পারবো না। আমার বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করার অনেক সময় আছে আমাদের অনেকে, এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেললে হবে? ইলেকশনের এখন 1 বছর বাকি আছে, আগামী মে মাসে ইলেকশন, এটা মে মাস হবে, মে মাসে পড়েছে। তো এত তাড়াতাড়ি জানা করতে হবে, এত তাড়াতাড়ি কোভিড বাড়াতে হবে, এত তাড়াতাড়ি করোনাকে বাড়াতে হবে, এত তাড়াতাড়ি বন্ধন করতে হবে, এত তাড়াতাড়ি মিথ্যে কথা বলতে হবে, এত তাড়াতাড়ি কুৎসা করতে হবে, এত তাড়াতাড়ি অপপ্রচার করতে হবে, এত তাড়াতাড়ি চক্রান্ত করতে হবে, এত তাড়াতাড়ি বাংলার বদনাম করতে হবে, বাংলাকে অসম্মান করতে হবে। বাংলার বদনাম হলে আপনাদের গায়ে লাগে না? আপনারা বাংলার বাইরে বলে দেন। আর বাংলায় যারা আছেন যদি বাংলাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে মনে রাখবেন বাংলার বদনাম করতে পারবেন না। যারা করছেন ভুল করছেন, একদিন বুঝবে, যেদিন আপনার বিবেক আপনাকে বলবে ঠাকুর জানে না ও কি ভুল করছে, ঈশ্বর ওকে ক্ষমা করো, ও জানে না ও কি ভুল করছে। আপনার বিবেক একদিন আপনাকে বলবে। দুঃসময় যারা মানুষের পাশে থাকে না, রাজনীতি করে, তাদের রাজনীতি করার কোনো গণতান্ত্রিক অধিকার মানুষ দিয়েছে কি? আমরা তো করি না। আমি তো মিটিংয়েও বলেছি সবার সামনে, ইউ ওয়াজ কেলি চিফ মিনিস্টার, আমার সাথে আমার চিফ সেক্রেটারি ছিল মিটিংয়ে, আমার সাথে হোম সেক্রেটারি ছিল, হেলথ সেক্রেটারি ছিল, ডিজি ছিল, ফাইন্যান্স সেক্রেটারি ছিল, গৌতম সান্যাল ছিল, জিজ্ঞেস করুন তো এদের, ইভেন নিগমও ছিল। যে আমি এটা বলেছি কি বলিনি যে মুম্বাই আজকে প্রচুর মহামারীর মতো হয়েছে, তাও আমি তো বলিনি মুম্বাই চেষ্টা করছিল যে একটা দেশ আমাদের সলিডারিটি জানাচ্ছি বাংলার পক্ষ থেকে যাতে তারা লড়াইটা করতে পারে। কারণ কারো হাতে নেই রোগটা আমি কিনে আনিনি, আর রোগটা আমি ট্রেনে করে নিয়ে আসিনি, আর রোগটা ট্রেনে করেও আমরা নিয়ে আসিনি, রোগটা এসছে বাইরে থেকে আর আসছেও বাইরে থেকে। এটাকে প্রতিহত করতে হবে সবাই মিলে। আমাদের ভাই বোনদের তো আমরা ফেলে দিতে পারবো না, কিন্তু যারা আসবে তারা যাতে ভালো থাকে সেদিকে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। এবং শুধু রাজনীতি করলে চলবে না। এত নাম পাঠিয়ে দিলাম, যেন মনে হচ্ছে প্রেজেন্টেশন কিনতে যাবে বিয়ে বাড়ি, এত নাম পাঠিয়ে দিলাম। মানুষকে নিয়ে একটা বাজারের পণ্য হিসেবে দেখবেন। আপনারা যে সমস্ত কথাগুলো কাগজে বলেন বা টুইটারে বলেন বা ফেসবুকে বলেন বা ফেসবুকে বলেন, তাদের আমি বলি আজকে লজ্জা করে না? হিন্দু মুসলমান করছে না, কোভিডে কি হিন্দু মুসলমান আছে না? জিজ্ঞেস করুন, হার্ট অ্যাটাকে হিন্দু মুসলমান আছে না? শাড়িতে হিন্দু মুসলমান আছে না? আকাশে হিন্দু মুসলমান আছে না? মাটিতে হিন্দু মুসলমান আছে না? চন্দ্র সূর্য গ্রহ তারা আছে। যার যার ধর্ম নিজের নিজের রাখো,
কিন্তু আমরা সবাই সবার আপন, এটা মাথায় রাখবেন। সব ধর্মকে সম্মান জানিয়ে বাংলা চলে এবং সেই জন্যই বাংলা ভারতবর্ষকে সম্মান করে, এই দেশটাকে ভালোবাসে, এই দেশের মাটিটাকে আমরা অবজ্ঞা করি না। তাই মনে রাখবেন, আজকে বিদেশেও যারা যেখানে যেখানে হয়েছে, আমরা কোনদিন তো আমাদের ঠিকানা তুলে নিয়ে যাবে দেশে, কেন তুলবো? আমার দেশ আমার দেশ, আমার দেশে ভালো মন্দ আমরা বেছে নেব, আমার রাজ্যে ভালো মন্দ আমি বেছে নেব। এইটুকু বুদ্ধি যাদের নেই তারা করবে ইলেকশন, আর তারা আগামীকালে যেন সরকারটা পেলে বসবেন বলে বসে আছেন, এরকম একটা দেখাচ্ছে। আমি শুধু তাদের বলি, শুরু আমরা যারা মানবিক মুখ নিয়ে কাজ করি, আমার এখন মেন প্রায়োরিটি কোনটা? মানুষগুলোকে নিয়ে আসে। মেন প্রায়োরিটি কোনটা? যাতে মানুষ কিছু কাজ পায়, সেই কাজগুলোর জায়গাটাকে উদ্বোধন করব। আমার মেন কাজ কি? যাতে লোকে দুটো খাদ্য পায়, সেই খাদ্যটা তাকে পৌঁছে। আমার মেন কাজ কি? যে অসুস্থ সে যাতে চিকিৎসা পায়, তার জন্য তার সাহায্য করে। আজকে রক্ত নেই, পুলিশের লোকেরা লকডাউনও করছে, ব্লাড ডোনেশনও করছে, এইসব থেকে শিক্ষা হয় না? আমিও তো একসময় অপোজিশনে ছিলাম, যখন ডেঙ্গু ম্যালেরিয়ায় কত লোক মারা যেত। জিজ্ঞেস করবেন ডক্টর সুদীপ্ত রায়কে, ডক্টর তরুণ অধিকারীকে, বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশনকে। আমরা রাস্তায় নেমে ক্যাম্প করতাম মানুষের সাহায্যে। কোনোদিন সেদিন বলিনি যে রাজনীতি করব, রাজনীতি করতে বলিনি। দাঙ্গা হচ্ছে, পুলিশকে ফোন করে বলেছে প্লিজ দাঙ্গা হচ্ছে আপনি দেখুন। বাবরি মসজিদ নিয়ে দাঙ্গা হচ্ছে কলকাতায়, কত লোক মারা গেছে, কত লোক আহত হয়ে গেছে, আর পর্যন্ত কেউ জানে না। কিন্তু মনে রাখবেন, সেদিন কেউ রাস্তায় না থাকলেও একমাত্র রাস্তায় আমি নেমেছিলাম, যাতে মানুষের ভুল বোঝাবুঝি দূর হয়, দাঙ্গা বন্ধ হয়। আর আমি আমার সেই সময়কার দিনগুলো 10 দিনের মধ্যে একদিন মাত্র আমি আগেও বলেছি, আমি শিয়ালদার লরিতে দেখেছিলাম মাদার একটা খাবার দিতে গেছে। তাছাড়া সেদিন রাস্তায় কোনো নেতাবৃন্দ নয়, কোনো রাজনৈতিক নেতা নয়, কাউকে আমি দেখি। আর আজকে যারা বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের উনি রাস্তায় নেমে একটু যান না, মিউনিসিপ্যালিটি ওয়ার্কারদের সাথে একটু ঝাড়ু দিন, যান না। কমিটি যারা জীবনের ঝুঁকি নিয়ে আজকে ট্রিটমেন্ট করছে তাদের পাশে কি দাঁড়ান, ভেতরে গিয়ে, বাইরে নয়, বাইরে ভিডিও স্ক্রিনে বাইরে নয়। যে নার্সরা কাজ করছে সামনে গিয়ে তাদের সাহায্য করুন, যান গিয়ে দাঁড়ান। যে গরিব লোকগুলো সারাক্ষণ কাজ করে যাচ্ছে, পুলিশের লোকগুলোকে তো গাড়ি পুড়িয়ে দেবেন, কখনো কখনো অ্যাটাক করবেন, যা আপনি করতে পারেন না, আমিও করতে পারি না, আইনের মধ্যে চলবে। ভুল প্রার্থী কারো হতে পারে, সেই জন্য অভিযোগের জায়গা আছে, গণতন্ত্র অভিযোগের মতো ব্যবস্থা হয়। তারা যখন রাস্তায় দাঁড়িয়ে লাঠিয়ে কাজ করে, বা ওই হসপিটালটায় চলে যায় ডিউটি দিতে, বা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে মার্কেটে গিয়ে, কত লোকের সাথে মিক্স আপ হয়। তাদের তো যে কোনো সময় তারা আক্রান্ত হতে পারে, অনেকে আক্রান্ত হয়েছেও। তারা কি চাকরি ছেড়ে পালিয়ে গেছে, তারা কাজ ছেড়ে পালিয়ে গেছে। তাদের জন্য রাজনীতি করতে ইচ্ছে করে, তারা কোভিড সামলাবে, তারা দাঙ্গা করবে, এইটুকু লজ্জারই মিনিমাম। এত বড় দুর্যোগের সময় দাঙ্গাবাজি, যারা দাঙ্গা করেছে আমি পুলিশকে বলছি কঠোর হস্তে, সে যেই হোক, এ বা বি আমার দেখার দরকার নেই। যেই দাঙ্গা করে থাকুক তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেবে, এবং লকডাউন ভায়োলেট করে যারা দাঙ্গা করেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের ল অ্যাপ্লাই হবে। লকডাউন ভায়োলেট করে যারা দাঙ্গা করছে সেই ল অ্যাপ্লাই হবে, এবং আইনের মতে চলবে। কমিউনাল প্রভোকেশন আমি যদি করি আমার বিরুদ্ধেও যা কেস হবে, কোনো নেতা করলে তার বিরুদ্ধেও হবে, কোনো সাধারণ মানুষ করলে তার বিরুদ্ধেও হবে। সাধারণ মানুষ একটা কথা বললে তাদের গ্রেপ্তার করছেন এই কোভিডের সময় বিভিন্ন রাজ্যে। অনেক সামাজিক কর্মীকে গ্রেপ্তার করছেন, অনেক সাংবাদিককে গ্রেপ্তার করছেন। আর আপনাদের নেতারা, মেন নেতা, তারা টুইট করে বলছেন ওখানে হিন্দুরা এই করেছে, ওখানে মুসলমানরা এই করেছে। তাদের জন্য কি হওয়া উচিত, এটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। বিচার তারা করবেন, তারাই গণতন্ত্রের সবচেয়ে বড় বিচার। আমার এই কথা বলা ছিল। আজকে মিটিং এর পর আমরা বৃহস্পতিবার শুক্রবার দুদিন অফিস স্যানিটাইজ করবো নবান্ন, তাই নবান্নটা বন্ধ থাকবে, বাড়িতে কাজ হবে। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টও খোলা থাকবে, নিজেদের মতো করবে, যেখানে অন্যান্য ডিপার্টমেন্ট আছে। আর লালবাজার থেকে শুরু করে পুলিশের কোয়ার্টার থেকে শুরু করে সবাইকেই বলা হয়েছে তারাও একদিন করে স্যানিটাইজ করে নেবে প্রত্যেকটা অফিস।
কারণ প্রেসের অফিসও আপনারা স্যানিটাইজ করেন। উৎসবের একটা ভাতা আমরা দিই, ওটার ভিতরে আমরা, যদিও জানেন আপনারা যে আমরা এই সময় এটা অ্যানাউন্স করি, কিন্তু এবারে ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি ব্যাড, সেই জন্য হয়তো এখনো আমাদের করা সম্ভব হয়নি। আমরা কালকে সেটা বলবো, উৎসবের ভাতা যেটা আমরা দিয়ে একটা বছরে ওই দেবে বোনাস, যেটা ফেস্টিভ্যাল যেটা অ্যাডভান্স আর বোনাস যেটা ওর কালকে বলবো। ওটা ছোট ব্যাপার নয়, যে গভর্নমেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্ট 25% 50% করে এমপ্লয়িজের মাইনে কাট করে দিয়েছে, ওরা আমাদের মাইনে পেয়ে গেছে আমাদের কর্মী, এবং তারা আগামী দিনেও পাক। আমি চাই তারা ভালো করে কাজ করুন। মানতে বুঝতে পারছেন তো কত বড় বড় কথা, কিন্তু বাংলা যারা যেভাবে মানুষের পাশে দাঁড়ায় কেউ দাঁড়াতে পারে না। আমাদের সরকারটাই মানবিক সরকার, সরকারের পাশে তখন মানুষের পাশে। আপনাদের সাথে দুর্যোগ হোক, দুর্ভোগ হোক, দুরোগ্য হোক, যাই হোক, আমরা আছি, সবসময় আছি। আর একটা প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা হতে পারে, একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, আমরা শুনতে পাচ্ছি। প্রত্যেককে বলা হয়েছে টু টেক কেয়ার, এবং যে যার মতো করে কেয়ার নেবে, সেরকম হলে ডিজাস্টার ডিপার্টমেন্ট, আদার ডিপার্টমেন্ট তারা তাদের মতো করে দেখে নেবে। আদৌ কতটা হবে, কি হবে সেটা আমরা জানি না, সেটা আমরা টোটাল রিপোর্ট দিয়ে তখন জানাতে পারবো, টাইম দেয়। সুতরাং এই পর্যন্ত। আর আলাপন তুমি করোনাটা বলতো বলো। আমাদের এখন অব্দি পজিটিভ কেস, নিউ পজিটিভ কেসেস টুডে 110, টোটাল কেসেস টিল ইয়েস্টারডে 2063, টোটাল কেসেস টিল টুডে 2173, ডিসচার্জেস খালাস। অ্যাক্টিভ কেসটা বলো, এটা কেন বলছো অ্যাক্টিভ কেসটা বলো? অ্যাক্টিভ কেসেস, অ্যাক্টিভ কেসেস টিল ইয়েস্টারডে ছিল 1374, কিন্তু আজকে সেটা 1363, যেটা রিডিউসড হয়েছে, অর্থাৎ খালাসের পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে অ্যাক্টিভ কেসেস আজকে কম। বস্তুত যত লোক ডিসচার্জ হয়েছে সেটা প্রায়, ম্যাডাম একটু আগে রিভিউ করছিলেন সকলের সঙ্গে, 28%। যত লোক হাসপাতালে ভর্তি হয়েছে তার 28%ই রিলিজ হয়েছে। স্যাম্পল টেস্ট ক্রমাগত বেড়েছে, গতকাল 5007টা টেস্ট হয়েছে। টোটাল স্যাম্পলস ফলত টেস্টিং হয়ে দাঁড়িয়েছে 52,622। আর এটা মাত্র কদিনে হয়েছে, মাত্র তার কারণ আমি এক সেকেন্ড বলে দিই, আপনারা জানেন না হয়তো অনেকে। অন্যান্য রাজ্যে যখন 45টা 50টা ল্যাব ছিল, আমাদের এখানে মাত্র 4টা ছিল। একটা ল্যাবে কত টেস্ট করতে পারে? রাজীব কত টেস্ট করতে পারে ম্যাক্সিমাম? ম্যাডাম 100 থেকে 150। তারা বুঝতে পারছেন। তারপরে আমরা ল্যাবের পারমিশন পেয়েছি, চাইতে 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 দিন বসতে বসতে পেরিয়ে গেছে। এটা আমাদের দোষ নয়। তারপর দেখুন মাত্র কদিনের মধ্যে আমরা কিন্তু 2000-3000 থেকে চলে এসেছি আজকে প্রায় 52,000। বুঝতে পারছেন? এবং আমরা আরো 5টা ল্যাবের অনুমতি চেয়েছি। মুম্বাই, দিল্লিতে এমনকি 55-60টা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে নেই। কোয়ারেন্টিন থেকেও দ্রুত রিলিজ হচ্ছে। টোটাল পার্সন সরকারি কোয়ারেন্টিনে এখন আছে 6,978, রিলিজ হয়ে গেছে সরকারি কোয়ারেন্টিন থেকে 21,022 জন। হোম কোয়ারেন্টিন সেটাতে এখন আছে 24,296, রিলিজ হয়ে গেছে 68,199। মানে ক্রমাগতই রিলিজের সংখ্যা বাড়ছে। এটা একটা বড় ক্রিটিক। এখন আবার নতুন করে যারা আসছে সেখানে আবার সংখ্যাটা বাড়বে। তো আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করে রেখে দিয়েছি, এটা মাথায় রাখবে। অনেক করেছে আমাদের হেলথ স্টাফ থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আপনারাও কোঅপারেট করতে সবাই করেছে। এটা মাথায় রাখবে। এই জায়গাটায় আজও এত লক্ষাধিক লোক ঢোকার পরেও এই জায়গাটায় কিন্তু আমরা আছি, এটা মাথায় রাখবে। 68,000 লোক হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে। নট এ ম্যাটার অফ ম্যাডাম যেটা বলছিলেন, অর্থনৈতিক এবং শিল্প প্রবৃদ্ধি সংক্রান্ত কাজকর্মের সূচনার জন্য প্রায় অর্ধেক লোককেই দরখাস্ত পারমিশন দেওয়া গিয়েছে, এত সব কড়াকড়ি ইত্যাদি সত্ত্বেও 16,753টি অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছিল। 7,242টি ক্ষেত্রে পারমিশন দেওয়া সম্ভব হয়েছে, অনেক ক্ষেত্রে এই প্রসেসে রয়েছে। আর মৃত্যু হয়েছে আজকে 8 জন।
এই মানে ওইসব সংক্রান্ত রিপোর্টটা ডিটেল বুলেটিনে পরে সন্ধ্যাবেলা তুলে দিতে হবে। যারা মারা গেছে হয়তো তাদের ওটা বুলেটিনে দিয়ে দিবে। এখন তো আমি এসেছি তোমরা দেখো না, অন্য রাজ্যগুলো চালু করে দিয়েছে। বাংলাকে নিয়ে যারা সমালোচনা করেছিল আজকে দেখো তুমি 4-5টা রাজ্যে চালু করে দিয়েছে। ম্যাডাম যেটা বলছেন যে অডিট কমিটি, কোমরবিডিটি প্রভৃতির পয়েন্টে অন্য অনেকগুলি রাজ্য সেই প্রথা এখন অনুসরণ করছে, যে প্রথা আমাদের রাজ্য অর্জন করে এখন একটা ফিগারের জায়গায় পৌঁছেছে। তারা তুমি সবটাই বলে দিচ্ছ, অনেকে কিন্তু বলছেন এবং কোমরবিডিটিটা তো স্টেটের গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছে। বাংলা বললে সব বই আর অন্যরা বললে ঠিক আছে। আপনাদের কারো কিছু জিজ্ঞেস করার আছে, এক দুটো বলতে পারেন রিলেটেড। দিদি মনীষিত সিএম নিউজ তোমার এত কোশ্চিন করার কি থাকে? তোমার তো এত কোশ্চিন করা থাকে, তুমি তো সারাক্ষণ বেরোয় যাবো। কি থাকে তোমার এত বড়? আমি বললেও যাওয়া হয়, না বললেও তাই করবো। আমি তো রোজ দেখি, ছাড়ো। তোমার কোনো কোশ্চিন করার কোনো এখতিয়ার নেই, অন্য কেউ। দিদি একটাই বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এখন যে ডেথ আছে তার মধ্যে আমরা দেখাচ্ছি হেলথ বুলেটিনে যে 72 জন কোমরবিডিটি, বাকি সব কোভিড। কিন্তু এমন তো তা নয় যে 118টা যে ডেথ হয়েছে তার মধ্যে কোমরবিড কন্ডিশনে মৃত্যু হয়েছে। তো এইটা ক্লাসিফিকেশন তো সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে। আমরা সব ডেথটা কোভিড ডেথ থেকে বেড়ে দিচ্ছি, কিন্তু কোমরবিড কন্ডিশনে কতগুলো মৃত্যু তার আপডেশন তো হওয়া দরকার। হ্যাঁ, এটা দেখে নাও রাজীব, এটা ঠিকই বলেছে, ভ্যালিড পয়েন্ট বলেছে, সাজেশনটা অ্যাকসেপ্ট করো। আমার মনে হয় যখন একটা সাংবাদিক এই কোশ্চেনটা করছে তখন তার মানে ইজ কনভিন্সড, এবং এটা কিন্তু সব জায়গাতেই শুরু করেছে, এবং দিল্লি গভর্নমেন্ট অলরেডি বলেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। সুতরাং তোমার পলিসিটা কত পরিষ্কার দেখে নাও। ঠিকই, থ্যাংক ইউ সো মাচ, ইটস এ ভ্যালিড কোশ্চেন। হ্যালো 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 শুনতে পাচ্ছি, বলুন বলুন। দিদি দেবাশিস সেনগুপ্ত বলছিলেন কলকাতা টিভি থেকে। দিদি 23শে মার্চ যখন লকডাউন শুরু করেছিল সেই সময় প্রধানমন্ত্রী বলেছিল যে যেখানে থাকবে সেখানে সমস্ত ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করবে। তারপরে দেখা গেছে বহু শ্রমিক এসছে, তারা নিজেদের মতো এসছে। গতকালও তিনি বলেছেন যে তারা বাড়িতে ফিরতে যায়, এটা তো স্বাভাবিক। অনেকে 500 কিলোমিটার মধ্যে হেঁটে ফেলেছে, হেঁটে যাচ্ছে, এটা তো মানুষের প্রবৃত্তি নয়। তারপরে এটা পুরোটাই কি মনে হয় যে কেন্দ্রীয় সরকারের প্ল্যানিং এর অভাব, পরিকল্পনা? আপনি কি মনে করেন? না, সেটা তো আমরা প্রথম থেকেই বলছি, আগে থেকে প্ল্যানিং করলে 3 দিন টাইম দিলে স্পেশাল ট্রেন চালাবে। তখন যদি স্পেশাল ট্রেনগুলো চালাতো, তারা আগে থেকে তারা বাড়িতে ঢুকে যেত। এই 2 মাস 3 মাস আমাদের এখানে যারা আছে, আমাদের এখানে কিন্তু কোনো কমপ্লেন নেই, তারা ভালো আছে এবং তারা যেতেও চায় না, আমরা খুশি। কিন্তু কেন অন্য জায়গায় আমাদের রাজ্য থেকে যারা গেছে তাদের এত অত্যাচার তাদের উপর? তারা দুটো খেতে পারে না, তাদের দুটো খাবার দেওয়া হয়, তাদের দুটো থাকতে ভালো জায়গা দেওয়া হয়। তাদের সাথে আমি সুরাটেও দেখলাম ডান্ডা মেরেছে, আমি দিল্লিতেও দেখলাম ডান্ডা মেরেছে, আমি ব্যাঙ্গালোরেও দেখলাম আটকে দেওয়া হয়েছে, ইভেন মুম্বাই আমি ডিটেলস জানি না। সুতরাং এসব হচ্ছে, ট্রেন দেবে বলে ট্রেন দেয়নি, একদিন বন্ধ করেছে, তারা ফিরে গেছে, অনেক ব্যাপার হয়েছে। কেন হচ্ছে? এটা যদি প্ল্যানিং করতো প্রপার, তাহলে তো এইসব প্রবলেমই হতো না। আজকে আনপ্ল্যান্ড বলেই ঘটনাগুলো ঘটেছে এবং শ্রমিকরা হ্যারাস হয়েছে। অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার্স, আমার এখানে বিহারের কত মানুষ কাজ করে, করতেই পারে, তো দেশ তো একটাই। ইউপির কত মানুষ কাজ করে, করতেই পারে, একটাই তো দেশ। দিল্লিতে কত আমাদের লোক কাজ করে, করতেই পারে, একমাত্র দেশ। আমি ঝাড়খণ্ড শুধু শুনছিলাম কালকে, ওরা বলছিল ওদের 11 লক্ষ ওয়ার্কার বাইরে আছে। তাহলে বাংলার থাকারই দোষ? সব রাজ্যের ওয়ার্কাররাই সব রাজ্যে আছে, এটা মেনে নিই। এবং সেই জন্য এবার উড়িষ্যা শুনছিলাম, আমার আইডিয়া ছিল না যে ওদের ওখানে প্রায় লক্ষাধিক লোক ঢুকে গেছে, এরকম বলছিল বাড়ি। সব রাজ্যের লোক থাকে, এটা একটু প্ল্যান করে নিলে কোনো প্রবলেম হতো না, প্লাস তাদের স্বাস্থ্যটা ডিটোরিয়েট করতো না। আজকে তারা অনেকেই
করোনায় আক্রান্ত হচ্ছেন, তার কারণ তারা স্বাস্থ্যে যত্ন নিতে পারেনি। একটা মানুষের মনে শান্তি থাকলে তো স্বাস্থ্যে যত্ন নেবে, দুটো পেট ভরে খেলে তো ইমিউনিটিটা বাড়বে, বরঞ্চ তারা আগে চলে আসবে। আমরা দুটো পেট ভরে তাদের ভাত খেতে দিতে পারতাম, তাহলে তাদের এত করোনা আক্রান্ত হতে হতো। এই কাল আশাপু বলেছিলাম, কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো, রাজ্য প্রায় 53,000 কোটি টাকা পায়, প্লাস রেভিনিউ লস প্রচুর হয়েছে এই করোনা পরিস্থিতিতে। এই অবস্থায় প্রধানমন্ত্রী কোনো আর্থিক প্যাকেজ আমাদের বাংলাকে দেবে বা অন্যান্য রাজ্যকে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দিয়েছে? আপনার কি মনে হয় দিয়েছে? আপনি না, এখন অব্দি তো আমরা জানি কিছুই দেয়। এটা কি দেখছে? এটা কি দেখছে? শূন্য। এটা খালা নয়, খালি পেট। আমাদের খালা খালি নয়, পেট। এটা খালি খালা, মানে খালি পেট। এটাকে বড় করে খালা করবো, চাইছি দিচ্ছে, কিচ্ছু নেই। আজকেও তো ভাষণ দেবেন, কোনো প্রতিশ্রুতি কি মনে করছে কিছু দেবে? দেখুন, ব্যাংকিং সেক্টর ওনাদের আন্ডারে, রিজার্ভ ব্যাংক ওনাদের আন্ডারে, টাকা ছাপানোটা ওনাদের আন্ডারে, ট্যাক্স কালেকশন করাটা ওনাদের আন্ডারে। আমরা এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যাই, তার পরিবর্তে আমরা কিছু টাকা পাই, বাদ বাকিটা সেন্ট্রাল দিয়ে। সেন্ট্রাল আমাদের না দিলে আমরা যে টাকাটা পাই, আমাদের যে প্রাপ্য সেটা আমরা পাই, কিন্তু আমাদের প্রাপ্যটাই তো দিচ্ছে না, সেটাই তো প্রবলেম হচ্ছে। আমাদের প্রাপ্যটা দিতে বলছি, আমরা আমাদের প্রাপ্য দেওয়ার জন্য প্রাপ্তিটা চাইছি, আমরা বেশি কিছু চাইছি না। তোমরা কোভিড নিয়ে এত ইনফ্রাস্ট্রাকচার, এত ইকুইপমেন্টস, এত খরচা, সেটা 1% একটা স্পেশাল প্যাকেজ পাই। স্পেশাল প্যাকেজ কেন, এমনি প্যাকেজ না। আমরা যেটা পাবো আমাদের প্রাপ্য, সোশ্যাল স্কিমস মিলিয়ে, জিএসটি থেকে শুরু করে সবকিছু মিলিয়ে আমরা সেটা তো প্রাপ্য পাবো। তো সেই জন্য খালি থালা নিয়ে ভিক্ষে চাইছি, ভিক্ষে না, আমরা প্রাপ্য চাইছি। সরি, ভিক্ষেটা আমি উইথড্র করলাম, উই আর নট বেগার্স। আমাদের প্রাপ্যটা চাইছি, যেটা আমাদের থেকে নিয়ে যাওয়া হয়। দিদি জয় চক্রবর্তী, নিউজ টাইম। দিদি, আপনি এর আগে প্রধানমন্ত্রীকে 25,000 কোটি টাকার একটা কথা বলেছেন যে দেওয়া যায়, সেটা তো দিনে দিনে সংখ্যাটা বাড়ছে না, এখন আরো 4-5টা অ্যাড হয়েছে। বয়স যেমন মানুষের একদিন করে বেড়ে যায়, তেমনি প্রাপ্তির সংখ্যাও, ধরুন আমি যেটা পাবো যদি না বেড়ে যাবে না। আমার সুদের টাকা যেটা আমাকে রিপেমেন্ট করতে হচ্ছে, ইন্টারেস্ট বা রিপেমেন্টের যেগুলো আছে, আমি আগে প্রথমে যখন ক্ষমতায় এসেছিলাম 25,000 টাকা শোধ করেছিলাম, আজকে আমাকে 55,000 কোটি টাকা শোধ করতে হচ্ছে। কারণ বামপন্থী সরকার দয়া করে দিয়েছিলেন, যে স্মল সেভিংস স্কিম দিয়েছিলেন সব ম্যাচিওর করেছে, দেখে শুনেই করেছে 18-19 কোটি, যাতে সমস্ত টাকাটা এই সময় আমাদের ঘাড়ে যাবে। ফলে সব ভোগ করছি। দিদি এর আগে বলেছিলেন যে 5,000 কোটি টাকার মতো প্রায় প্রতি মাসে হচ্ছে, এখন 49 দিন হলো, কিরকম ক্ষতি করে অ্যাপ্রক্সিমেটলি কিছু বলতে পারবেন? মান্থলি যদি 6,000 কোটি টাকার মতো ক্ষতি হয়, যেটা আমি আর্ন করতাম, শুধু বার্ন হয়েছে, তাহলে -6,000 প্লাস মানে -12,000 কোটি, প্লাস আবার এই মাস হয়ে গেলে আরো 12,000, 24,000 মাইনাস হয়ে গেল কোটি। কোথায় পাবো? মাইনে দেবো কোথা থেকে? রেশন দেবো কোথা থেকে? পেনশন দেবো কোথা থেকে? এটা তো আপনাদের সবার কাছে সেখানে বলছি যে বাংলার এই লড়াইটাতে তো আপনারা সাথে থাকবেন। না, আমরা একটা দেখতে পাচ্ছি এমএইচএ থেকে বা স্বাস্থ্য মন্ত্রক থেকে সারাদিনে দফায় দফায় প্রচুর চিঠি আসে। সেটা আমি তাই বলেছি যে দফায় দফায় শুধু অ্যাডভাইজার এসে সবার থেকে ওটাই মালা করে গলায় গেছে রাখবো, তারই মানুষের দিদি একটা সঞ্জয় একটা যদি লাস্ট প্রশ্ন, কালকে প্রধানমন্ত্রী লকডাউন বাড়ানোর ব্যাপারে কোনো কিছু বললেন? এক্সটেনশন হতে পারে বা এরকম কোনো কিছু 17 এর পরে চতুর্থ পর্যায়ে? দেখুন, প্রাইম মিনিস্টারের মিটিং এর খবর আমার এভাবে বাইরে ওপিটি করা উচিত, ওটা আপনারা পিআইবি কে জিজ্ঞেস করুন, ওরা বলুন। আর দিদি মনীষাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো, এবার বলো তুমি, এবার তুমি ঠিক আছে বলো। সেটা হচ্ছে, আপনি তো কালকে বলেছেন যে রাজ্যগুলোকে হাতে দেওয়া হোক, যে কোথায় কোন পরিস্থিতিতে ছাড় দেওয়া উচিত বা কিছু রাজ্যগুলো দেখে সিদ্ধান্ত নিই। এটা কি কেন্দ্র সাহিত্য আপনি যেটা বলেছিলেন প্রস্তাবে? না, প্রধানমন্ত্রী তাদেরকে একটা কথা বলেছেন যে রাজ্যগুলো তাদের কি কি করতে চায়, সেটা অবশ্য এখন 3টে ফেজ হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। এখন অবশ্য লাস্ট ফেজ বলা যেতে পারে প্রায়। তো সেখানে লাস্ট ফেজ উনি যেটা বলেছেন যে রাজ্যে এরপরেও যা যা করার আছে সেটা রাজ্য যদি আমাদের কাছে পাঠায় তখন আমরা ভেবে দেখব। আমার কথা হচ্ছে যে রাজ্যকে রাজ্যের মতোই কাজ করতে দেওয়া উচিত, এটাই আমরা আবার বলেছিলাম। তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ইলেক্টেড, স্টেট গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড।
সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ দেয়ার জুরিসডিকশন, উই হ্যাভ অল জুরিসডিকশন। এখানে কি হচ্ছে, ফেডারেল স্টেট গভর্নমেন্টের টোটাল বুলডোজ হচ্ছে, ফলে আমাদের উপর শুধু অ্যাডভাইজারি চাপিয়ে দেওয়া হচ্ছে। ভুল হলে তখন সবটাই রাজ্যের দোষ, আর ভালো হলে সবটাই খালি বাজানো। দিদি, আমি রফিক গাওয়াল থেকে। গতকালকে আপনি প্রাইম মিনিস্টারকে বলেছেন যে কেন্দ্রীয় টিম নিয়ে, কিন্তু একটা টিম ফিরতে না ফিরতে আরো একটা টিম ঢুকবে এমনটাই কিন্তু জানানো হলো, সেক্ষেত্রে কি বলবেন? মিষ্টি খাওয়াবো বাংলায় মিষ্টির দোকান খোলা, মিষ্টি দোকান খুলে দিয়েছি তো, মিষ্টি খাওয়া। আর কিছু নেই, থ্যাংক ইউ, আবার দেখা হবে। কি হলো, আবার কি গোলাপি জামাকে দেখতে পাচ্ছি? তুমি বলো দিদি সঞ্জু, হ্যাঁ। আর বলছি দিদি, আপনি যেটা বললেন যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 মানে ABC করে যেটা বললেন, সেটা কি আগামীকাল থেকে শুরু হবে নাকি 17 তারিখের পর অথবা 21 তারিখের পর? ওটা 21 তারিখের প্ল্যানিং বলা হয়েছে, তার আগে যেগুলো বলা হয়েছে, যেগুলো অলরেডি কাল থেকে শুরু হবে, কাজ শুরু হয়ে গেছে, সেটা আলাদা গ্রামীণটা বলা হয়েছে। আর স্ট্যান্ড পয়েন্ট যে দোকানগুলো, স্ট্যান্ডার্ড পয়েন্ট যেগুলো আছে সেগুলো খুলবে, যেগুলো হচ্ছে একটা একটা করে দোকান দাঁড়িয়ে আছে, সে যেগুলো হোক না কেন খুলবে। আর তাতে যদি কেউ খাবারও বিক্রি করে, রেস্টুরেন্ট হবে না এবং বসে খাওয়া হবে না, দাঁড়িয়ে কিনে নিয়ে বাড়ি চলে যাবে, হোম ডেলিভারি। কিন্তু তোমার লোকে কি বিক্রি করবে? দিদি, আমি সুতপা বলছিলাম। এতক্ষণ তুমি কি করছিলে? দিদি, আপনি বলেছিলেন এর আগে একটা প্রেস কনফারেন্সে যে একটা আর্থিক মানে টাস্ক ফোর্স আপনারা গঠন করেছেন রাজ্যে, সেটা বলেছি বলে কিন্তু তারা 6 মাসের প্ল্যানিং করছে এবং দে আর অলরেডি স্টার্টেড ওয়ার্কিং, এবং তারা অলরেডি একটা প্ল্যান তৈরি করেছে। বাংলা এসব ব্যাপারে একটু এগিয়ে থাকে, নামটা এগিয়ে বাংলা, তো মানে দাঙ্গায় এগিয়ে থাকাকে আমি এগিয়ে বাংলা বলি না, কাজে এগিয়ে থাকা, মানুষের মতো মানুষ হওয়া, এটা এগিয়ে বাংলার লক্ষ্য। 1,52,000 কোটি টাকা। আর বলে দিচ্ছি তো, 1,52,000 কোটি টাকার একটা প্রজেক্ট অলরেডি তারা তৈরি করে জমা দিয়েছে। দেখেছেন কিচ্ছু নেই, তার মধ্যে আমাদের কত দুঃসাহস যে আমরা 1,52,000 কোটি টাকার প্রজেক্ট তৈরি করে দিয়েছি। আপনারা কি মানে লোন নেওয়ার কথা কালকে প্রধানমন্ত্রীকে বলেছিলেন রেপোরেটে? না, আমরা যেটা বলেছিলাম এই সিচুয়েশনে রাজ্য যেন ডাইরেক্ট রিজার্ভ ব্যাংক থেকে টাকা নিতে পারে, আর ওই রেপো রেট সবসময় কেন্দ্র ঠিক করে দেবে কেন? রাজ্য বাজেটে ঠিক করতে পারবে না দুঃসময়ও। চলো না, থ্যাংক ইউ। আর দিদি আরেকটা